রাজনৈতিক পট পরিবর্তনেও গতি ফেরেনি পুঁজিবাজারে। 7 সপ্তাহ টানা দরপতনে নাজেহাল বিনিয়োগকারীরা। শিগগিরই সুখবরের আশা নেই বলছেন বিশ্লেষক। বসুন্ধরার চেয়ারম্যান সহ পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব স্থগিত। লেনদেনের তথ্য চাইল BFIEU। সামিট গ্রুপের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব। নেই ফুটপাত, সড়কবাতি। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। উন্নয়নের ছোঁয়া লাগেনি উত্তর সিটির নতুন 18টি ওয়ার্ডে। আইনি জটিলতায় থেমে আছে কাজ, দাবি প্রধান নির্বাহীর। ধোঁয়াশায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণ চূড়ান্ত করতে পারছে না বেবিচক। কাজের ধীরগতি নিয়ে বিশেষজ্ঞদের প্রশ্ন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি ও সূচকের উত্থান হলেও পরের 7 সপ্তাহ টানা দরপতনে নাজেহাল বিনিয়োগকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। এদিকে শিগগিরই পুঁজিবাজারে সুখবরের আশা দেখছেন না বিশ্লেষকরাও। বিস্তারিত মহির মারুফের প্রতিবেদনে। আমি ক্ষুদ্র তো, অনেকের অনেক টাকা পয়সা আছে, তাদের কিছু আসে যায় না, কিন্তু আমার আসে যায়, আমাদের সন্তানগুলো খাইতে পারতেছে না। এখন কান্নারে ইতিহাস 2010 সাল থেকে। সে সময় দেশের পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধসে শত শত বিনিয়োগকারী পথে বসেন। অনেকে সোনালী ঋণের প্রত্যাশা পুষে রেখেও পাননি আশার আলো। অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে আশায় বুক বাঁধলেও 1.5 মাসের বেশি টানা দরপতনে লাখ লাখ টাকা হারিয়ে আবারও দিশেহারা বিনিয়োগকারীরা। গত 1.5 মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি পুঁজি হারিয়েছে 31,000 কোটি টাকা। এর মধ্যে গত সপ্তাহেই ডিএসির বাজার মূলধন কমেছে প্রায় 13,500 কোটি টাকা। ডিএসির তথ্য বলছে গত সপ্তাহের প্রতিটি কার্যদিবসে মূলধন কমেছে গড়ে প্রায় 38%। প্রতিদিন বাজার হারিয়েছে 250 কোটি টাকার বেশি। গত সপ্তাহে ডিএসিতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম কমেছে সিংহভাগের, বেড়েছে হাতে গোনা কয়েকটির। সর্বশেষ রোববার সূচক কমেছে 84 পয়েন্ট, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। এমন টালমাটাল অবস্থায় দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসির প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। দাবি জানিয়েছেন কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের। পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেন কমিশনের নির্বাহী পরিচালকরা। জানান শিগগিরই পরিস্থিতি উন্নয়নে গঠন করা হবে টাস্ক ফোর্স, মেনে নেওয়া হবে যৌক্তিক দাবি। টাস্ক ফোর্সের অধীনে বিভিন্ন সেগমেন্ট থাকবে এরিয়া ওয়াইজ, সেখানে এই বিষয়গুলো রিভিউ করে সেখানে একটা রিকমেন্ডেশন আসবে, পরবর্তীতে সেই অনুযায়ী কমিটি ব্যবস্থা গ্রহণ করবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন সংস্কারের পথে লোকসান এড়ানোর আপাতত কোনো উপায় নেই, তবে কোম্পানির চেয়ে বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। আপনি ট্রান্সফরমেশনে যখন যাবেন, যখন একটা পরিবর্তনে যাবেন, একটা গ্রুপ কিন্তু এখানে বড় হারেই ক্ষতিগ্রস্ত হবে, যারা হয়তো এটার জন্য দায়ী না। দায়ী যারা, তারা কিন্তু হয়তো সিনেও নাই। বাজার কারসাজি থেকে বাঁচতে স্বল্প সময়ে লাভ উঠানোর মানসিকতা থেকে সরে আসা ও বাজার বুঝে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। গ্রুপ বসুন্ধরার কর্ণধার আহমেদ আকবর সোবহান ও তার পরিবারের 7 সদস্যের ব্যাংক হিসাব 1 মাসের জন্য স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। অর্থ পাচার প্রতিরোধ আইন 2012 এর আওতায় এ নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংক হিসেবে স্থগিত রাখার তালিকায় এ ব্যবসায়ী গোষ্ঠীর পরিবারের অন্য 7 সদস্য হলেন আহমেদ আকবর সোবহানের ছেলে সাদাত সোবহান, সাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভির ও সাফওয়ান সোবহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। তাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংকে থাকা হিসেবে যত ধরনের লেনদেন হয়েছে তার তথ্যও চেয়েছে BFIEU। এছাড়া একই সঙ্গে সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খানের সব ব্যাংক হিসেব স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি আজিজ খানের পরিবারের 11 সদস্যের ব্যাংক হিসেবের তথ্যও চেয়েছে বলে জানা গেছে। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমানকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
রোববার দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানা যায়নি। দুপুরের পর তাকে আদালতে তোলা হতে পারে বলে জানিয়েছে পুলিশ। নজিবুর রহমান 2015 সালে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান। এরপর 2017 সালের 31 ডিসেম্বর তাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব করা হয়। 2 বছর পর 2019 সালের 30 ডিসেম্বর চাকরি থেকে অবসরোত্তর ছুটিতে যান এই কর্মকর্তা। আবারও পুঁজিবাজার প্রসঙ্গ। শেয়ার বাজারের সবশেষ খবর জানতে মতিঝিল থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার মহির মারুফ। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা দরপতনের মধ্য দিয়ে লেনদেন চলছে শেয়ার বাজারে। গত সপ্তাহে বড় রকমের সূচকের পতন হওয়ার পরে চলতি সপ্তাহে যখন বিনিয়োগকারীরা ভেবেছিলেন এ সপ্তাহে তারা ভালো কোনো খবর পেতে যাচ্ছেন, কিন্তু এ সপ্তাহে রোববার সূচকের যে পতন হয়েছিল সেটি ছিল বিগত 2 মাসের মধ্যে সর্বনিম্ন, এবং পরবর্তীতে সোমবার অর্থাৎ আজকে সকালে প্রথম ঘন্টায় সূচকের পতন দিয়েই কিন্তু শেয়ার বাজারে লেনদেন শুরু হয়েছে। বিশেষ করে রোববার গতকালের পতনের দিকে দেখলে দেখা যায় যে একদিনে পতন হয়েছে 84 পয়েন্ট, যেটি কিনা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। এবং এই পতনের কারণ হিসাবে বলা হচ্ছে বা আমরা যদি এই সিনারিওটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে শুধুমাত্র ইসলামী ব্যাংকের শেয়ারের দামই কমেছিল গতকাল 10%, এবং সেটির কারণে আসলে শুধুমাত্র ইসলামী ব্যাংকের কারণে সূচকের পতন হয়েছে 44 পয়েন্ট। এই পতনের ধারায় খন্দকার রাশেদ মাকসুদ, বর্তমান কমিশন চেয়ারম্যান, তিনি যখন দায়িত্ব নিলেন 19 আগস্ট, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত সর্বমোট সূচক কমেছে 376 পয়েন্ট, অর্থাৎ সূচক কমার যে ধারা এটি বজায় রয়েছে। বিনিয়োগকারীরা হতাশ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার থেকে বিনিয়োগকারীরা বিএসইসি সামনে তারা বিক্ষোভ করছেন, তালা ঝুলিয়ে দিয়েছেন, বিএসইসির সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করছেন, কিন্তু তারপরে অবস্থার কোনো উন্নতি হচ্ছে না। পতনের কারণ হিসাবে বিশ্লেষকরা যেটি বলছেন সেটি হচ্ছে সংস্কারের যে চেষ্টাটি করা হচ্ছে, সেই সংস্কারের চেষ্টায় মূলত যে সকল কোম্পানিকে জরিমানা করা হয়েছে, সম্প্রতি বেক্সিমকোকে প্রায় 428 কোটি টাকা জরিমানা করা হয়েছে, এতে করে আসলে কোম্পানির যতটা না ক্ষতি হচ্ছে তার থেকে বড় বিপদে পড়ছেন বিনিয়োগকারীরা। আবার অন্যদিকে বেশ কিছু কোম্পানির মালিকানা বদল করার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বসুন্ধরা, ওরিয়ন থেকে শুরু করে বেশ কয়েকটি বড় বড় কোম্পানির মালিকানা বদল করতে নিষেধ করা হয়েছে। এনবিআরের গোয়েন্দা সেল তাদের উপরে নজরদারি চালাচ্ছে, এবং এতে করে ওই কোম্পানিগুলোতে আসলে বিনিয়োগ কমে গিয়েছে। বড় বড় কোম্পানির বিনিয়োগ কমে যাওয়ার কারণে শেয়ার বাজারের অবস্থা একেবারেই টালমাটাল, এবং বিনিয়োগকারীরা অত্যন্ত হতাশার ভিতরে আসলে দিন কাটাচ্ছে। এবং ওভারঅল যদি আমরা দেখি যে বিগত 15 বছরের ভিতরে যে সকল কোম্পানিকে আইপিও দেওয়া হয়েছে তার বেশিরভাগ কোম্পানি যে ক্যাটাগরাইজড করা হয়েছিল, সে ক্যাটাগরাইজে সিংহভাগ কোম্পানি হয় বি ক্যাটাগরিতে আর না হলে জেড ক্যাটাগরিতে। অর্থাৎ বিগত সময়ের যে জঞ্জাল সেটি এখন এসে যে সংস্কার করা, সেই সংস্কার করতে এসে শেয়ার বাজারের অবস্থা আরও টালমাটাল হয়েছে এবং বিনিয়োগকারীদের হতাশা আরও বেড়েছে। মতিঝিল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মতিঝিলে। নেই ফুটপাত, সড়ক বাতি, বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের ছোঁয়া। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। 8 বছর আগে ঢাকা উত্তর সিটির অধীনে আসলেও নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা, বরং হোল্ডিং ট্যাক্স আদায়ে মরিয়া সিটি কর্পোরেশন। যদিও উত্তর সিটির প্রধান নির্বাহীর দাবি, নানা আইনি জটিলতায় সময় মতো উন্নয়ন কাজ শেষ করতে পারছেন না তারা। আর নগর পরিকল্পনাবিদদের মত, ঠিকাদারদের জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষকে হতে হবে আরও কঠোর। মিজানুর রহমানের তোলা ছবিতে দেখব আলামিন তুষারের রিপোর্ট। নেই ফুটপাত, নেই সড়ক বাতি, বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের কোনো ছোঁয়া। যেগুলোতে কাজ শুরু হয়েছিল সেগুলো অসমাপ্ত পড়ে আছে মাসের পর মাস। ড্রেনেজ ব্যবস্থার এমনই বেহাল দশা যে সামান্য বৃষ্টি হলেই এলাকা জুড়ে দেখা যায় জলাবদ্ধতা। এ অভিযোগ হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, সাতারকুল ও ভাটারা ইউনিয়ন পরিষদ ভেঙে গঠন করা সিটি কর্পোরেশনের 18টি নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। একটা না একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে আমাদের স্কুলের সামনে। সব এরিয়ায় গাইডটা রাখছে, কিন্তু ওরা কোনো কাজ কাম করে না। সিটি কর্পোরেশন হিসাবে উত্তরার ভিতরে যে নাগরিক সুবিধাটা মানুষ পায়, আমরা ম্যাক্সিমাম মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারছি না।
সেবা না পেলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে সিটি কর্পোরেশন থেকে আসছে একের পর এক তাগাদাপত্র। বাসিন্দাদের দাবি, একসঙ্গে বিভিন্ন সড়কের কাজ ধরেও তা অসমাপ্ত পড়ে আছে প্রায় 2 বছর ধরে। হোল্ডিং ট্যাক্স নেওয়ার জন্য তারা বাসায় বাসায় এসে চাপ প্রয়োগ করতেছে। তাহলে আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তাহলে আমরা কেন এই হোল্ডিং ট্যাক্সটা দিতে যাব? পাইপ আনছে, আনার পরে এই পাইপগুলো আবার তুলে নিয়ে গেছে, 1 সপ্তাহ পরে রয়েছে, এরপরে আর পাইপ নাই, হাওয়া হয়ে গেছে। রাত তো 2টা-3টা বাজে, তখন প্রেগনেন্সি এক মহিলা কান্নাকাটি করতে করতে যাচ্ছে। এমত অবস্থায় তখন কি করা যায় বলুন, আপনারাই বলুন। 8 বছর পেরিয়ে যাবার পরও এমন অবস্থার জন্য নানান আইনি জটিলতার অজুহাত দেখালেন উত্তর সিটির প্রধান নির্বাহী। লোকাল কিছু ইস্যুস আছে, সেটা আমরা যখন প্রবলেম হয় আমরা রেজলভ করি, আবার কোর্ট, মহামান্য হাইকোর্টে তারা মামলা দায়ের করে, সেগুলাকে রেজলভ করা হয়। জায়গা জমি নিয়ে মানুষের ইচ্ছা, মানুষের আউটলুক, দৃষ্টিভঙ্গি সব কিছু এগুলো মিটিগেট করে করেই কিন্তু আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হয়। দ্যাটস ওয়াই এক্সপেক্টেড টাইমের মধ্যে অনেক সময় আমরা প্রকল্পগুলো সমাপ্ত করতে পারি না। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া দরকার এবং জনগণকেও উন্নয়ন কাজের তদারকিতে যুক্ত করা প্রয়োজন। রাজুক হোক, সিটি কর্পোরেশন, গোয়াসা হোক, যেই কাজ করে তার সেই ঠিকাদারকে প্রশ্ন করা, সে কাজের মান নিয়ে প্রশ্ন করা, তার অডিট করা, এটা দরকার। এই অডিটিংটা হলেই দেখা যাবে যে ভালো ঠিকাদারদের কাছে যাবে। আর জনগণ যদি দাঁড়িয়ে যায় তার এলাকার দেখভালের জন্য, তারা যদি মনিটর করে, তখন কিন্তু আমরা এই খোঁড়াখুড়ির দুর্ভোগ থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি। নাগরিক সুবিধা বাড়াতে 118 বর্গ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করে 2017 সালের জুলাইয়ে গ্যাজেট প্রকাশ করে উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্য দিয়ে নগরীর সঙ্গে যুক্ত হয় নতুন এই 18টি ওয়ার্ড। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। সড়কে খানাখন্দে চলাচলে ভোগান্তির বিষয় জানাতে রাজধানীর মুগদায় আছেন রিপোর্টার আলতাফ হোসাইন এবং চট্টগ্রাম নগরীর সিআরবি এলাকায় আছেন পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি পার্থর কাছে। টানা বৃষ্টির কারণে বন্দরনগরী চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু খানাখন্দক থেকে শুরু করে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। গত কয়েক মাস ধরে যে বর্ষণ, সেই বর্ষণের প্রভাবে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় আমরা দেখছি বড় বড় গর্তের কারণে যারা রাস্তায় চলাচল করে তাদের যেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে, তেমনি রাস্তায় যারা গাড়ি নিয়ে বের হচ্ছেন, বিভিন্ন কাজের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদেরকেও কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমরা আছি নগরীর সিআরবি এলাকায়। এই এলাকার বিভিন্ন জায়গায় কিন্তু আপনারা দেখছেন যে খানাখন্দকের সৃষ্টি হয়েছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। একই অবস্থা কিন্তু এই পুরো সড়ক জুড়ে, এবং এই সিআরবি এলাকা নয়, নগরীর যে মুরাদপুর এলাকা রয়েছে, হামজারবাগ রয়েছে, কিংবা যে বন্দর এলাকা রয়েছে যেখানে বড় বড় ট্রাক, লরি চলাচল করে, সেসব জায়গায়ও কিন্তু একই অবস্থা। আসলে চট্টগ্রামে টানা বর্ষণ হলে জলাবদ্ধতা হবে, সেটি যেন একটা অনেকটাই স্বাভাবিক ঘটনা। সেই জলাবদ্ধতার পানি যখন নেমে যায় তখন পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু গভীর ক্ষতের সৃষ্টি হয়। বিশেষ করে বড় বড় গর্ত, খানাখন্দকের কারণে আসলে সড়ক অনেকটাই বেহাল দশার সৃষ্টি হয়। এবং আপনারা আমাদের ক্যামেরায় দেখতে পাচ্ছেন এই যে গর্তগুলো এখানে দেখা যাচ্ছে, একই রকম গর্ত পুরো নগরী জুড়ে আছে। প্রধান সড়ক থেকে শুরু করে, অলিগলি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু এই বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এবং আমরা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছিল যে 800 মিটারের বেশি সড়ক কিন্তু এবারের যে বর্ষণ কিংবা জলাবদ্ধতা সব কিছু মিলিয়ে আসলে বিশাল অঙ্কের কিন্তু এই তাদের যে ক্ষতি হয়েছে, এবং সেই ক্ষতি পোষাতে কিন্তু 90 কোটি টাকারও বেশি, 80 থেকে 90 কোটি টাকা কিন্তু লাগবে। এবং আমরা দেখছি বিভিন্ন সময় কিন্তু সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে, তবে সাধারণ মানুষজন অনেকটাই অভিযোগ করে বলেছেন যে ব্যাপক পরিসরে আসলে সিটি কর্পোরেশনের কাজের করার কথা ছিল সেইভাবে কিন্তু কাজ করছে না। কারণ দীর্ঘদিন থেকেই কিন্তু সাধারণ মানুষজন অভিযোগ করে বলছেন প্রায় 2 থেকে 3 মাস ধরে নগরীর যে বিভিন্ন সড়কগুলো রয়েছে, প্রধান সড়ক থেকে অলিগলি কিন্তু একেবারেই কিন্তু ভাঙাচোরা অবস্থায় রয়েছে, বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেই জায়গায় সিটি কর্পোরেশন অনেকটাই নজরদারি না থাকার কারণে কিংবা এবং তারা কাজ না করার কারণে কিন্তু আজকে এই অবস্থায় সৃষ্টি হয়েছে। তো বলা যায় বর্ষণ কমলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যখন পুরো নগরী জুড়ে কাজ করা হবে, তখন কিন্তু এই যে ভাঙাচোরার যে দৃশ্য বা চট্টগ্রামে যে খানাখন্দক সৃষ্টি হয়েছে তা কিন্তু অনেকটাই কমে আসবে, এমনটাই প্রত্যাশা করছেন সিটি কর্পোরেশনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি ঢাকায়, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আলতাফ। আমার সহকর্মীর রিপোর্টে আমরা দেখছিলাম যে সিটি কর্পোরেশনের নতুন যুক্ত হওয়া যে ওয়ার্ডগুলো, সেগুলোর ভোগান্তির কথা, কিন্তু বাস্তব চিত্র হচ্ছে
নগরবাসীর ভোগান্তি সর্বত্র। আসলে আমি এই মুহূর্তে মুগদায় আছি এবং মুগদার এমন একটি জায়গা, গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে হাসপাতাল, একই সঙ্গে পাশে রয়েছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। এই পাশে যে রাস্তাটি, এই রাস্তার অবস্থা যে বেহাল দশা, এটি আসলে 1-2 দিনে তৈরি হয়নি। এটি মূলত বিগত 1.5 বছর ধরে কিন্তু এই পরিস্থিতি, এবং খানাখন্দকে ভরা এই রাস্তাটি অল্পতেই যখন অল্প বৃষ্টি হলে, সামান্য বৃষ্টি হলেই কিন্তু রাস্তাটি একদমই জলবদ্ধতার সৃষ্টি হয়। এবং এই যে অবস্থা চলছে বিগত, বিশেষ করে পানির যে পানিবন্দী অবস্থা বা জলবদ্ধতা, এই অবস্থা চলছে মূলত 6 মাস ধরে। তারা বলছেন, এলাকাবাসীর সঙ্গে কথা বলেছি আমরা, এবং দুর্ভোগ যে এবং একই সঙ্গে স্কুলের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু ভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। একই সঙ্গে এই এলাকায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন মুগদা এলাকায়, এবং একই সঙ্গে স্কুলের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু এই ভোগান্তির মধ্য দিয়ে এই পানি পেরিয়ে কিন্তু তাদেরকে আসতে হচ্ছে। এবং একই সঙ্গে আমরা দেখছি যে এই যে পানিবন্দী অবস্থা, জলবদ্ধতা, এই জলবদ্ধতার পাশেই যে ফুটপাতটি রয়েছে, ফুটপাতের পাশেও আমরা দেখছি যে এখানে আবার যে সোয়ারেজ যে ড্রেনেজটা আছে, সেখানেও আমরা দেখছি যে পানি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। এই অবস্থায় আসলে এলাকাবাসী যারা বলছেন যে বিগত সময়গুলোতে, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় বিশেষ করে কমিশনার যিনি আছেন সিরাজউদ্দিন, তিনি এই বিষয়গুলো তেমন নজরদারি করেনি। একই সঙ্গে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকারের এখন চলছে, কিন্তু এই অবস্থায় আরও কেউ এটাকে আসলে নজর দিচ্ছে না বা এটা সমাধানের জন্য কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না বলে জানাচ্ছেন। মিলে আসলে কবে এই ভোগান্তি থেকে এলাকাবাসী আসলে মুক্তি পাবে, সেটা আসলে এখন পর্যন্ত কেউ জানে না। এই ছিল মুগদা এলাকা থেকে আমার কাছে থাকা সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রামের সিআরবি এবং রাজধানীর মুগদা থেকে। থমকে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। প্রকল্পের বাস্তবায়নে ধীরগতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর বেবিচক চেয়ারম্যান বলছেন, চালু করতে সময় লাগতে পারে আরও 1.5 বছর। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ না করেই গত বছর অনেকটা তড়িঘড়ি করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনালের। কথা ছিল 1 বছর পরেই চলতি মাস থেকে শুরু হবে যাত্রী সেবা, কিন্তু বাস্তবতায় ফিকে হয়ে গেছে উদ্বোধনী ডামাডোল। 2023 সালের 7 অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত নান্দনিক এই টার্মিনালের। অভিযোগ রয়েছে, প্রকল্পে এই ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় 10% কাজ বাকি রয়েছে জানিয়ে 1 বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ। তবে সবই যেন অসারের তর্জন গর্জন। বেবিচক সূত্র বলছে, বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার। বাকি রয়েছে মেশিন টু মেশিন সংযোগ সহ ক্যালিব্রেশনের 2% কাজ। থার্ড টার্মিনালের মধ্যে স্ট্রাকচারাল কাজ চলছে, 98.6% মতো শেষ হয়েছে, আর বাকি কাজগুলো সিস্টেমে আনতে ফেব্রুয়ারি-মার্চ চলে আসবে। টার্মিনালের 2,30,000 বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে শুরু তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। ওপেনিং এর পরে কিন্তু অনেক দিন পার হয়ে গেছে, এখনো কিন্তু আমরা কোনো দেখছি না বা বুঝতে পারছি না এটা কবে নাগাদ হতে পারে। তো এইটার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, তো সেই জায়গাটা মনে হয় খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত চালু হলে শুধু সরকারের লাভই নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্প। ফ্লাইট যদি আমরা বেশি কভার করতে পারি, আরও অনেক এয়ারলাইন্স বাংলাদেশে আসবে, এবং এটা কিন্তু আমাদের ইকোনমিতে যেভাবে আপনার একটা ভ্যালু অ্যাড হবে, হোটেল ব্যবসায়ী বা ওইখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের একটা বেনিফিট হবে। এদিকে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এইখানে আসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে, অনেক ভালো হবে। কিন্তু এখনো চালু কেন হচ্ছে না, এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এ টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ, রাজস্ব আয়ে গতি বাড়ানো সহ জড়িয়ে রয়েছে বিশ্ব এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তিও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 3য় টার্মিনালের সবশেষ জানাতে এই মুহূর্তে রাজধানীর কাউলায় আছেন রিপোর্টার কাজল আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। শুরুতে একটু বলতে চাই যে আজকেও বেবিচকের সাথে কথা বলেছি আমরা। মোদ্দা কথা হচ্ছে যে এই বছর
থার্ড টার্মিনাল অর্থাৎ তৃতীয় টার্মিনাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেটি কিন্তু চালু হচ্ছে না। আগামী বছরের মাঝামাঝিও কিন্তু এটি সম্ভব হবে না, এবং শেষের দিকে যদি সম্ভব হয় সব কিছু মিলে তাহলে কিন্তু সেটা পসিবল উদ্বোধন করে, এমনটি জানিয়েছে বেবিচক। এর বাইরে কিছু বিস্তারিত বলতে চাই, সেটি হচ্ছে 2019 সালের ডিসেম্বরে প্রকল্পটি চালু হয়, তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্প। সেই প্রকল্পে 21,300 কোটি টাকা বরাদ্দ দিয়ে কিন্তু প্রকল্পটির কার্যক্রম শুরু হয়, এবং 4 বছরের মেয়াদে কিন্তু গত অক্টোবরে কিন্তু সফট ওপেনিং করা হয়, যেটির মাধ্যমে বেশ ঘটা করে বলা হয়েছিল যে 1 বছর পরে 10% কাজ শেষ করে, ক্যালিব্রেশনের কাজ শেষ করে সব কিছু শেষে কিন্তু এই বছরই যাত্রী সেবা শুরু হবে। কিন্তু বাস্তবে কিন্তু সেটি ফিকে হয়ে গেছে। সব কিছু মিলে বলা চলে যে অনিশ্চিত যাত্রার মধ্যে কিন্তু নতুন করে বলা হচ্ছে যে আবারও 1.5 বছরের সময় লাগবে, যেটির মাধ্যমে যাত্রী সেবা শুরু করতে পারেন 2025 সালের শেষ নাগাদ, যেটি অনেকে বলছেন যে 25 সালে সম্ভব হবে না, 26-এর শুরুতে হয়তো বা হতে পারে। এখন যেটি যে কাজগুলো বাকি আছে সেটি একটু বলতে চাই, সেটি হচ্ছে ক্যালিব্রেশনের কাজ, মেশিন টু মেশিন সংযোগের কাজ, এবং সবচেয়ে বড় ব্যাপার যে নান্দনিক বিমানবন্দরকে আরও বেশি সহজ এবং সেবায় যে অত্যাধুনিক একটা অবস্থা সেটি কিন্তু ব্যবস্থার জন্য এখন যে গ্রাউন্ড হ্যান্ডলিং অর্থাৎ বিভিন্নভাবে যাত্রী থেকে শুরু করে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের যে কার্যক্রম করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সেই কার্যক্রমগুলো লাগেজ থেকে শুরু করে মালামাল টানা থেকে শুরু করে সেই কার্যক্রমের জন্য আরও অত্যাধুনিক এবং কম্পিটিশন যদি বলি প্রতিযোগী সেবার জন্য কিন্তু বাহিরের একটি সংস্থাকে এখানে পার্টনার করা হবে বিমানের সাথে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে। সেক্ষেত্রে জায়গার সাথে গত বছরই একটি চুক্তি হওয়ার কথা ছিল, সেটি কিন্তু লেন্দি প্রসেসে অর্থাৎ দেরিতে এখন কিন্তু চলছে, এখন সেই চুক্তিটি করতে পারেনি বেবিচক কর্তৃপক্ষ। সেই চুক্তিটি করার পরও কিন্তু 6 মাস লাগবে তাদের সব কিছু প্রায় ইকুইপমেন্ট নিয়ে আসার জন্য। সব মিলিয়ে কার্যক্রম সব কিছু শেষ করার পরে কিন্তু 1.5 বছরের একটি কিন্তু সময় কিন্তু আমরা দেখছি যে এরকম সময় লাগতে পারে। তো সব মিলিয়ে নান্দনিক এই বিমানবন্দরকে চালু করলে অর্থনৈতিক থেকে শুরু করে বিভিন্নভাবে কিন্তু দেশ একটি উন্নত পথে এগোবে এবং এভিয়েশন খাতে জয়জয়কারী অবস্থান তৈরি হবে। তো আমার কাছে এই ছিল সবশেষ থার্ড টার্মিনাল চত্বর থেকে। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর কাওলা থেকে। আন্তর্জাতিক বাণিজ্য পরিসরে বাংলাদেশের অবস্থান 5টি সারির মধ্যে চতুর্থতে, এমন তথ্যই দিয়েছে বিশ্বব্যাংক। সংস্থাটির বিজনেস রেডি শীর্ষক প্রতিবেদনে উঠে এসেছে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে 100-র মধ্যে 53.86 পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। বৈশ্বিক বাণিজ্যের জন্য আইনি কাঠামো, সরকারি সেবা আর পরিচালনার দক্ষতায়ও রয়েছে অপর্যাপ্ততা, আর বিরোধ নিষ্পত্তিতে একদম নিচের সারিতে রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। বৈশ্বিক বাণিজ্য পরিসরে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের বিজনেস রেডি শীর্ষক এক প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। এই প্রতিবেদনে বিভিন্ন শ্রেণীতে 50টি দেশের বাণিজ্য অবস্থান তুলে ধরেছে বিশ্বব্যাংক। 50টি দেশকে 5টি সারিতে ভাগ করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশ রয়েছে চতুর্থ সারিতে। এক্ষেত্রে বাংলাদেশের স্কোর 100-র মধ্যে 53.86 পয়েন্ট। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যে আইনি কাঠামোতে বাংলাদেশের স্কোর 100-র মধ্যে 51.56, সরকারি সেবায় 29.52 ও পরিচালন দক্ষতায় 80.50 পয়েন্ট। অর্থাৎ বৈশ্বিক বাণিজ্যের জন্য বাংলাদেশের প্রয়োজনীয় আইন, সরকারি সেবা ও পরিচালন দক্ষতা পর্যাপ্ত নয়। এতে দেখা গেছে কেবল ব্যবসা বাণিজ্যের অবস্থানের ক্ষেত্রেই বাংলাদেশ রয়েছে দ্বিতীয় সারিতে। এই শ্রেণীতে বাংলাদেশ পেয়েছে 66.91 পয়েন্ট। ব্যবসা শুরু, শ্রম, আর্থিক সেবা ও করে বাংলাদেশ আছে তৃতীয় সারিতে। বাজারের প্রতিযোগিতা, ব্যবসা বাণিজ্যে অসচ্ছলতা ও পরিষেবায় বাংলাদেশের অবস্থান চতুর্থ সারিতে। আর সবচেয়ে খারাপ অবস্থান বিরোধ নিষ্পত্তিতে। এই শ্রেণীতে বাংলাদেশ একদম নিচের সারিতে রয়েছে, পেয়েছে 41.90 পয়েন্ট। 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের কথা বাংলাদেশের। সরকারের লক্ষ্য আগামী 2031 সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জন এবং 2041 সালে উচ্চ আয়ের দেশে পরিণত হওয়া। তবে বৈশ্বিক বাণিজ্যের চতুর্থ সারিতে থেকে সেই লক্ষ্য কতটা অর্জন সম্ভব তা নিয়ে উদ্বেগ থেকেই যায়। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। রোজার আগে বাজারের দাম স্থিতিশীল রাখতে চিনি আমদানির ওপর আরোপ করা নিয়ন্ত্রণমূলক শুল্ক কমানোর সুপারিশ করেছে বাংলাদেশ ট্যারিফ কমিশন।
অপরিশোধিত ও পরিশোধিত দুই ধরনের চিনি আমদানিতে বর্তমানে 30% নিয়ন্ত্রণমূলক শুল্ক আছে। এই হার কমিয়ে 15% করার সুপারিশ করা হয়েছে। রোববার এনবিআর চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে ট্যারিফ কমিশন। শুল্ক কমানোর পাশাপাশি চিনি চোরাচালান বন্ধে সীমান্তে নজরদারির পরামর্শ দিয়েছে সংস্থাটি। ট্যারিফ কমিশন বলছে 2 বছর ধরে আন্তর্জাতিক বাজারে চিনির দাম বেশ বেড়েছে। গত এক মাসে অপরিশোধিত চিনির মূল্য টন প্রতি 394 থেকে বেড়ে $476 হয়েছে। মূল্যবৃদ্ধির হার প্রায় 21%। এমন পরিস্থিতিতে চিনির দাম সহনীয় রাখতে নিয়ন্ত্রণমূলক শুল্ক কমানো প্রয়োজন। বর্তমানে প্রতি টন চিনিতে 3000 টাকা শুল্ক দিতে হয়। বেনাপোল বন্দর দিয়ে গেল 2 দিনে ভারত থেকে 4,36,680 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। খালাসের অপেক্ষায় আছে আরও একটি চালান। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন রিপোর্টার আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের তথ্য মতে প্রতিদিন দেশের ডিমের চাহিদা রয়েছে প্রায় 4 কোটির মতো। আর এই চাহিদার বিপরীতে দেশের যে পোল্ট্রি খামারগুলো থেকে ডিম প্রায় 4.5 কোটির মতো। তবে এই চাহিদার তুলনায় ডিমের উৎপাদন সেটি বেশি হলেও আমরা দেখতে পেয়েছি বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা বা সিন্ডিকেটের কারণে কিন্তু গত বছরের সেপ্টেম্বর থেকে দেশে ডিমের বাজার অস্থিতিশীল হয়ে 8 টাকা ডিম বেড়ে দাঁড়ায় 12 থেকে 13 টাকা পর্যন্ত। দেশের ডিমের বাজার নিয়ন্ত্রণ করতে সরকার সে সময় 3 দফায় 15 কোটি ডিম আমদানির অনুমতি দেয়। তবে এ সমস্ত ডিমের নিম্নমান এবং সাদা হওয়ায় যে ক্রেতাদের মধ্যে চাহিদা কম দেখায়, কিন্তু ভারত থেকে মাত্র 61,000 ডিম আমদানি হয়েছিল। চলতি বছরে হঠাৎ করে আমরা দেখতে পেয়েছি কোনো কারণ ছাড়াই কিন্তু আবারও ডিমের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। অর্থাৎ বর্তমানে প্রতি পিসে ডিম খোলা বাজারে 14 থেকে 15 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এই অবস্থায় ডিমের চাহিদা মেটাতে আমরা দেখতে পেয়েছি আমদানিকারকরা আবারও ভারত থেকে ডিম আমদানি শুরু করেছেন। গতকালকে বাংলাদেশের আমদানিকারক হাইড্রোল্যান্ড সলিউশন ভারত থেকে 2টি চালানে 2 ট্রাকে 4,38,680 পিস ডিম আমদানি করেছেন। গতকাল একটি ট্রাকে প্রায় 2.5 লাখ পিস ডিম বন্দর থেকে খালাস হয়েছে। আর একটি ট্রাকের কাগজপত্র কমপ্লিট না থাকায় সেটি এখনো বন্দরে অবস্থান করছে। আজকে বিকেলে এই ট্রাকটি বন্দর থেকে খালাস হবে বলে আমরা জানতে পেরেছি। এদিকে সাধারণ ক্রেতারা আমাদেরকে বলেছেন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় বর্তমানে ডিমের বাজার বৃদ্ধি পাওয়ায় তারা কিন্তু এই নিত্য পণ্যটি কিনতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন। বন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে ট্রাকটি বন্দরে আছে সেটি যাতে দ্রুত খালাস হয় তার জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে ভারত থেকে যে 2টি ট্রাকে প্রায় 4.5 লাখ পিস ডিম আমদানি হয়েছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল থেকে। দীর্ঘদিন সংস্কার না করায় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। একদিকে খানাখন্দ, অন্যদিকে জলাবদ্ধতা। বাধ্য হয়ে পাশের সড়কে রাখা হয় বেশিরভাগ বাস। চাঁদাবাজি ও অর্থ আত্মসাতেরও অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সাবেক সভাপতির বিরুদ্ধে। আর অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। জিয়াউল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। টার্মিনালের মাঝে বড় গর্ত, এর আশেপাশেও ছোট বড় গর্ত আর কাদার কারণে বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হয় ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে পিরোজপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল। একদিকে খানাখন্দ, অন্যদিকে জলাবদ্ধতা। বাধ্য হয়ে পাশের সড়কে রাখা হয় বেশিরভাগ বাস, এমনকি যাত্রী ওঠানামাও করানো হয় সড়ক থেকেই। টার্মিনাল ভবনে নেই ন্যূনতম যাত্রী সেবা। গাড়ি স্ট্যান্ডের মধ্যে ঢুকতে পারি না, এগুলো আসতে পারি না, গাড়ি পড়ে গেলে কেরেন দিয়ে উঠন লাগে। 17 বছর ধরে এইভাবে লুটপাট করার জন্য স্ট্যান্ডে কোনো কাজ বাজ হয়নি। অভিযোগ উঠেছে বাস মালিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান মহারাজ তৎকালীন ক্ষমতা দলের প্রভাব খাটিয়ে বাস রুট রোটেশন নামে কোটি কোটি টাকার চাঁদা আদায় করেছেন পরিবহন মালিকের কাছ থেকে। তবে সব অর্থ আত্মসাৎ করায় উন্নয়ন হয়নি বাস টার্মিনালের। পরিবহনে 100 টাকা, লোকাল মানি 40 টাকা, এই টাকা উড়াইয়া লুটপাট করছে। 17 বছরে যারা ক্ষমতায় ছিল তাদের লুটপাট অনিয়মের কারণে আজকে বাস টার্মিনাল ব্যবহারের জন্য অনুপযোগী হয়েছে। এটার মেরামত হওয়া অত্যন্ত জরুরি। এটা একেবারে জন দুর্ভোগের চরম প্রান্তে পৌঁছে গিয়েছে। আর অপর্যাপ্ত বরাদ্দের অজুহাত পৌর কর্তৃপক্ষের। যেই পরিমাণ টাকা যারা ওই টাকা দিয়ে আসলে ওটা অত বড় ধরনের সংস্কার করা সম্ভব না। পৌরসভায় বড় কোনো প্রকল্পের ভিতরে যদি এইটা করা যায় আর কি, প্রজেক্টে নেওয়া যায়।
তাইলে হয়তো এটা বড় ধরনের সংস্কার করা যাবে। বাস মালিক সমিতির তথ্য মতে পিরোজপুর বাস টার্মিনাল ব্যবহার করে 14টি রুটে 6 শতাধিক বাস মিনিবাস করে প্রতিদিন 30,000 যাত্রী যাতায়াত করেন। সময় সংবাদ, পিরোজপুর। অক্টোবর থেকে আবারও শুরু হচ্ছে ইলিশ ধরায় 22 দিনের সরকারি নিষেধাজ্ঞা। এই সময়ে দেশে মাছ শিকার বন্ধ থাকলেও বসে থাকেন না ভারতের জেলেরা। এক সাগরে 2 নিয়মে ক্ষুব্ধ পটুয়াখালীর জেলেরা। এমনকি নিষেধাজ্ঞাকালে ঠিকমতো সরকারি খাদ্য সহায়তা না পাওয়ারও অভিযোগ তাদের। তবে এই কর্মসূচি সফল করতে সাগরে যৌথ বাহিনী সাহায্য করবে বলে জানায় মৎস্য বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ও সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে 13 অক্টোবর থেকে 3 নভেম্বর 22 দিন বঙ্গোপসাগর অভয়ারণ্য নদী এলাকায় ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ প্রতিবেশী দেশ ভারতে বছরে একবার দেয়া হয় এই নিষেধাজ্ঞা। 15 এপ্রিল থেকে 14 জুন 61 দিন সে দেশের জেলেরা সাগরে মাছ ধরা বন্ধ রাখেন। এক সাগরে 2 নীতিতে পটুয়াখালীতে দিন দিন বাড়ছে জেলে অসন্তোষ। তাদের অভিযোগ, দেশের জেলেরা নিষেধাজ্ঞাকালে ইলিশ না ধরলেও বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে ইলিশ ধরেন ভারতের জেলেরা। অন্যদিকে ঠিকমতো মেলে না সরকারি খাদ্য সহায়তা। জেলেরা কির উপর নির্ভর করবে? মা ইলিশ তো ডিম পরে গভীর জলে, সর ড্যাঙ্গাই আসতে পারে না। আমরা বহুটা লসে আছি, লোকজনের বেতন হেয়েই দিতে পারতাছি না। গেল যে ট্রিপগুলো গেছে আমরা এতে লাভবান নাই। সাগরে একটা আইন চলে 2টা, আমরা বাংলাদেশের আইন মেনে, কিন্তু ভারতের এখন আইন মেনে না। বাংলাদেশে অবরোধ দিয়ে হেরা সব জালিয়ারা মাছ ধরিয়া ভারতের মানুষ লই যায়। এই 22 দিন অবরোধ দিলে আমরা কিছু পাইতেছি না, কোনো সহযোগিতা পাইতেছি না, কিছু না। রাপ ওয়েদারের জন্য একদিন যাই ফিশিং করতে পারছে, 2 দিন ফিশিং করতে পারছে, আবার বোট কিনারে চলে আসতে হবে। এইভাবে প্রত্যেকটা বছরে আমরা বাজার গুণাগারে খাওয়াইতে খাওয়াইতে আমাদের এখন ধ্বংসের পথে আমরা নাই। মৎস্য বিভাগ জানায় বাংলাদেশের জলসীমায় অভিযান জোরদার করবে যৌথ বাহিনী। দেশীয় কোনো ট্রলার তো মাছ ধরবেই না, পাশাপাশি বাইরের কোনো দেশের যেন ট্রলার না ধরতে পারে, মাছ ধারণ না করতে পারে। এই সময় সেই জন্য আমাদের দেশপ্রেমিক নৌবাহিনী এবং কোস্টগার্ড সচেষ্ট রয়েছে। মৎস্য বিভাগের তথ্য মতে সারা দেশে ইলিশের নতুন প্রজনন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রায় 7,500 বর্গ কিলোমিটার। আর পটুয়াখালীতে নিবন্ধিত জেলের সংখ্যা 79,000। সময় সংবাদ, পটুয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজনৈতিক পট পরিবর্তনেও গতি ফেরেনি পুঁজিবাজারে। 7 সপ্তাহ টানা দরপতনে নাজেহাল বিনিয়োগকারীরা। শিগগিরই সুখবরের আশা নেই বলছেন বিশ্লেষক। বসুন্ধরার চেয়ারম্যান সহ পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব স্থগিত। লেনদেনের তথ্য চাইল BFIEU। সামিট গ্রুপের চেয়ারম্যানের ব্যাংক হিসাব তলব। এবং নেই ফুটপাত, সড়কবাতি। সামান্য বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। উন্নয়নের ছোঁয়া লাগেনি উত্তর সিটির নতুন 18টি ওয়ার্ডে। আইনি জটিলতায় থেমে আছে কাজ, দাবি প্রধান নির্বাহীর। এই ছিল এ সময়ের বাণিজ্যে। সঙ্গেই থাকুন সময়ের।